ওকে, সো আজকে 1লা ডিসেম্বর 2025 সাল, তৃতীয় রেকর্ডিং। আমার পিএইচডি সংক্রান্ত যে জীবন, তার তার মধ্যে আমার কি কি পরিবর্তন, কি কি শেখা, কি কি করলে ভালো হতো, এসব নিয়ে কথাবার্তা এবং এবং ইন্ট্রোস্পেকশন বেসিক্যালি। তো যাই হোক, আজকে নিজেকে 20 মিনিট দেবো অ্যাজ ইউজুয়াল। টাইমার 20 মিনিট স্টার্টেড। সো আজকে আমি আমি বোধহয় এখনো পর্যন্ত পিএইচডির মাঝামাঝিতেই আছি। আগের ভিডিও তো বোধহয় ওইখানেই আমি শেষ করেছিলাম যে কি করে রিয়েলাইজেশন হলো যে ডেটা সায়েন্সের একটা একটা প্রাইমারি শিক্ষা খুব জরুরি ছিল আমার ইউনিভার্সিটির শুরুতে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ definitely a very important thing to learn for any kind of field, not only in sciences or specifically natural sciences or analytical sciences. এবং আহ, হ্যাঁ, শুধু তাই নয়, এবং একটা এক্সস্টিভ প্রোগ্রামিং যদিও আমাদেরকে শেখানো হয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি খুব একটা এগেনস্ট নয়, যদিও কেউ কেউ কিছু বলে, বিশেষ করে যখন প্রোগ্রামের কথাই উঠলো। কারণ আমার সাবজেক্ট ছিল কম্পিউটেশনাল কেমিস্ট্রি, and if we talk about only I mean theoretical chemistry বলা যাবে না, খুব ব্রড টার্ম, বাট কম্পিউটেশনাল কেমিস্ট্রি ডেফিনেটলি এটাই মোটামুটি আমার সাবফিল্ড সাবডোমেন ছিল। কারণ theoretical chemistry is very vast and computational chemistry is where we are doing everything in silico, all the experiments. তো যাই হোক, অনেকেই অনেকেই কিন্তু এখন, বিশেষ করে আমার অনেক কলিগরা যাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, তারা সবাই কিন্তু একটা জিনিস সমর্থন দিয়েছে, যে আমাদের কোর্স কারিকুলামে কেমিস্ট্রি বিশেষ করে প্রোগ্রামিং এর পার্টটাতে খুব কম জোর দেওয়া হয়। অ্যান্ড আই থিঙ্ক ইটস জাস্টিফাইড, অবশ্যই। হ্যাঁ, এবং তারা শুধু তাই নয়, এর বাইরেও অনেক রকম কথা বলে, যেখানে হচ্ছে গিয়ে জানায় যে উই শুড হ্যাভ টট the chemistry students, or we should teach the chemistry students, upcoming chemistry students, about Python programming. Hmm? এবং I completely agree with that. There are many languages. Uh, যদিও ল্যাঙ্গুয়েজ শেখাটাকে আমি সেকেন্ডারি এখনো পর্যন্ত মনে করি, বাট হ্যাঁ, কিছু কিছু ল্যাঙ্গুয়েজের অবশ্যই অ্যাডভান্টেজ আছে। সেটা সেটা জব মার্কেটেও অ্যাডভান্টেজ আছে, প্লাস দেখতে গেলে অ্যাকাডেমিক স্ফিয়ারেও প্রচুর অ্যাডভান্টেজ আছে। এবং ওয়ান অফ দ্যাট ল্যাঙ্গুয়েজেস অনেকেই অস্বীকার করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যাসেল চলে, C++ না পাইথন। আমার মনে হয় পাইথন থেকে শুরু করা উচিত, বিকজ Python is a language which is very easier to learn, easier to grasp for the students especially. But I think আমি আবার এটাও বিশ্বাস করি যে যে যখন কেউ প্রোগ্রামিং শেখে, যদি কেউ শিখতে চায়, সবাইকে শিখতে হবে এরকম কোনো মানে নেই। হুম, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো না কোনো ভাবে ইম্পোজ করে। আহ, কিন্তু যারা শিখবে তারা কিন্তু C++টাও যেভাবে শিখবে, পাইথনও সেভাবে শিখবে। বাট পাইথনটা থাকলে কি হয়, সেটা একটা জেনারেলিটি হয়, যে যারা পরবর্তীকালে হয়তো খুব অ্যাডভান্সড লেভেলে নিউমেরিক্যাল প্রোগ্রামিংয়ে যাবে না, হ্যাঁ, তারা কিন্তু পাইথন দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রেও কিন্তু তাদের সুবিধা হয়। তো আমার মনে হয় পাইথনটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি স্তরে অ্যাটলিস্ট শেখানো উচিত। তো এটার অভাব তো আমাদের আমি আমি খুব একটা পাইনি, বিকজ আই লার্ন ফোরট্রান। আমি ফোরট্রান শিখি, এবং সি আমাদের কোর্স ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি খুব একটা সিরিয়াসলি সেটাকে শিখিনি। ফোরট্রানটা খুব সিরিয়াসলি শিখেছিলাম, কারণ I really liked that language. It was very easy to grasp, and I think at that time probably one should or the teachers actually should think about the languages or implement those languages in their didactics, which is easier to grasp and
has a very continuous flow of logic, এবং পাইথন এর যে ল্যাঙ্গুয়েজ ডিজাইন ইজ ভেরি গুড, এবং মেবি হয়তো সেটার জন্য আজকে জেনারেল একটা যে এনভায়রনমেন্ট, মেশিন লার্নিং হোক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হোক, মোস্ট অফ দ্য থিংস আর কাইন্ড অফ রক সলিড বেড হলো পাইথন। তো এটার কারণ এটাও হতে পারে যে দিস ল্যাঙ্গুয়েজ ডিজাইন ইজ ভেরি গুড। তো যাই হোক, এটা যদি একটা 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 জায়গায় যেটা চেঞ্জ করা যেতে পারতো ইউনিভার্সিটির কোর্সে। সেকেন্ডলি হচ্ছে যেটা বিশাল বড় আমার মনে হয় ফ্ল আমাদের ইন্ডিয়ান ইউনিভার্সিটিস গুলোর মধ্যে, আই ডোন্ট নো অ্যাবাউট আইআইটিস বিকজ দে আর দ্য প্রিমিয়ার ইনস্টিটিউটস, কিন্তু আমি আইআইটির লোকজনের কাছ থেকে যেটুকু শুনেছি তাদের একই, তাদেরও আউটপুট একই, মানে তাদেরও কথাবার্তা এই টপিকের উপরে কিন্তু মোটামুটি মেজরিটি লোকজন আমাকে সেম কথাই বলেছে, যে কম্পিউটেশনাল কেমিস্ট্রির উপর কিন্তু খুব একটা জোর দেওয়া হয় না। নট অনলি কম্পিউটেশনাল কেমিস্ট্রি, আই এম স্পেশালি টকিং অ্যাবাউট দ্য ম্যাথামেটিক্যাল থিওরিজ, ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরি। আইআইটি গুলোর মধ্যে অনেক সফিস্টিকেটেড রিসার্চাররা যারা বাইরে থেকে রিসার্চ করে ঢোকে, অ্যান্ড দ্য স্টুডেন্টস আর ভেরি লাকি টু গেট দেম। কিন্তু প্রচুর ইউনিভার্সিটি এরকম আছে, স্টেট এবং সেন্ট্রাল, স্টেটে মেইনলি স্টেটগুলোতেই, যেখানে কিন্তু ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরি সেরকম বিশাল হাইফাই কোর্স কিন্তু নেই। এবং সেটার কারণ কারণটা কি সেটা আমার জানা খুব মুশকিল। সেটা রিসোর্সেসের অভাব হতে পারে, অথবা ক্যাপিটাল অভাব হতে পারে, অনেক রকম ফ্যাক্টর থাকে। ইউনিভার্সিটিগুলোকে, বিশেষ করে স্টেট ইউনিভার্সিটিগুলোকে প্রচুর প্রচুর কিছু সইতে হয়, তার ল্যাক অফ ফান্ডিং, হেনা তেনা। এবং which is very sad part I think of Indian universities, যে যে এই যে বায়াসনেস, না সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে সেখানে প্রচুর টাকা দেবে, কেন না সেখানে ছেলেপুলেরা বেশি ব্রিলিয়েন্ট। এবং এই এই লজিক আজকের পুরাতন নয়, এই লজিক অনেক দিনেরই, এখনো পর্যন্ত চলছে। এটা বন্ধ করতে হবে। আই মিন, হ্যাঁ এটাও ঠিক, অনেকেই এরকম আর্গুমেন্ট করে সবাই প্রফেসর হতে পারে না, ঠিক আছে, কিন্তু সবাইকে সে সুযোগটা দেওয়া হোক, অ্যাটলিস্ট সবাইকে সমান হাতিয়ারটা দেওয়া হোক, যেখানে যে হাতিয়ারের মধ্যে দিয়ে তারা কিন্তু হচ্ছে পরের যে লড়াইয়ের প্রস্তুতি করতে পারবে। তো আই বিলিভ ইন ইউনিভার্সালিটি অফ দ্য সিলেবাই, যেখানে এবং সেখানে ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে, যে হয়তো অনেক অনেক রিজনের ডিমান্ড হয়, যে এই পার্টিকুলার সাবজেক্টের উপর জোর দেওয়া হোক, এবং সেটা ডিপেন্ড করছে প্রফেসরের উপরেই, যে প্রফেসর যেমন ভাবে সেটাকে সেট করবে, সেই ইন্ডিপেন্ডেন্স থাকা উচিত। অনেক ক্ষেত্রে সেটা থাকেও, বাট কিছু কিছু ক্ষেত্রে এই যে ইউনিফর্ম সিলেবাস করে ইউনিভার্সিটি, দিস ইজ আই ডোন্ট লাইক। আই থিঙ্ক ইটস ভেরি নন পেডাগগিক অ্যান্ড ভেরি ন্যারো মাইন্ডেড। যে তাই তো আজকে ইউজিসির একটা কোর সিলেবাস চালু করা হলো। আরে এই সিলেবাস চালু করার মানেই হলো সেখানে কিন্তু কিছু ইউনিভার্সিটি থাকবে, কারণ সিলেবাসটা ক্রিয়েট করবে কে? সেই এলিট কিছু ইউনিভার্সিটি প্রফেসররা গিয়ে সিলেবাস সেট করে দেবে। তারা সেট করছে কি বেসিসে? না তাদের তাদের পার্সোনাল ইউনিভার্সিটি বেসিসে তারা সেট করছে, এবং দ্যাট সিলেবাস ইজ ইম্পোজড অন দ্য আদার লোয়ার, সো টু সে, ফিনান্সিয়ালি লাইক অ্যাডভান্সড কলেজেস। তো তখন সেটাতে স্বাভাবিক ক্ষেত্রেই ওইসব কলেজ যেগুলোতে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই সেসব পড়ানোর, সেই সেরকম পড়ানোর এক্সপার্টিস নেই, হ্যাঁ, সেখানে তো সেই সিলেবাস স্বাভাবিক একটা জাস্ট উড বি এ পিস অফ পেপার, নাথিং এলস। তখন তারা ছুটবে, টিউশনিতে পড়বে, ঠিক আছে। তো যাই হোক, এই সিলেবাসের পিছনে অনেক রকমই তর্ক করা যেতে পারে, but I think programming should be there as a part, as a part of the courses, and not only in natural science, I repeat, I think not only in analytical sciences but also in social sciences, humanities, সবই কিন্তু আস্তে আস্তে কম্পিউটেশনাল একটা হরাইজন আসছে, যেটা অলরেডি এসে গেছে বলা যেতেই পারে, অলরেডি এসে গেছে। এবং আমরা শুধু তাই নয়, যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের কথা বলি, বিভিন্ন যারা প্রোগ্রামিং এক্সপার্ট তারা আরো ভালো বুঝবে, সেসব জায়গায় ছেড়ে আজকে আমরা পৌঁছে গেছি অলরেডি
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, যেখানে মানুষের যে নর্মাল ভাষা, সেই ভাষার মাধ্যমে সে কোড করতে পারবে, তার সেই ক্ষমতাটা চলে এসছে। সেটা এআই এর দরুনই এসছে। যাই হোক, তো আমি অ্যাকচুয়ালি আজকে ঠিক প্ল্যান করে আসিনি যে কি কি নিয়ে কথা বলবো। আমি এখনো পর্যন্ত পিএইচডির মাঝামাঝি আছি, এবং তার একটা এক্সপিরিয়েন্স আমি কোথাও দিয়ে শুরু করতে চাইছি। তো একটা এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যেটা আমার ক্ষেত্রে হয়েছে, এবং এবং যেটা অলসো লিটল বিট kind of a part, and also it helped me at the end of the day. But আমার আমার এটাতে অনেক রকম ওপিনিয়ন তৈরি হয়েছে পরবর্তীকালে। অ্যাকচুয়ালি সেটা হলো কোলাবোরেশন, রিসার্চে কোলাবোরেশন। এটার একটা বিশাল বড়, অ্যাকচুয়ালি আমি চাইলেই এখন বহুত কথা বলতে পারি, বাট ইন শর্ট আমি বলবো যে আমি পরবর্তীকালে, পিএইচডির পরবর্তীকালে যখনই কোলাবোরেশন করবো কারোর সঙ্গে, অনেক ভেবে চিন্তে করবো। এবং আমার মনে হয় যে যাদের, এবং আমার এটা নিজস্ব ওপিনিয়ন, এবং কেউ মানতে পারে কেউ না মানতে পারে, বাট আই থিঙ্ক এ কোলাবোরেশন শুড বি ডান ভেরি ওয়াইজলি। এই কোলাবোরেশনের বিষয়ে আমাদের কথা বলার আছে। আমার এক পরিচিত একজন লোক, ব্যবসায়ী বেসিক্যালি, তার বাড়ি জার্মানি, নাম করছি না। তো তার একদিন আমি দুপুরবেলায় গিয়ে, ওদের নেমন্তন্ন ছিল তো বাড়িতে, আমি গেছি। তো অনেক রকম কথা হচ্ছে, বিভিন্ন ধরনের কথা। আমি হঠাৎ করে তখন ওর নিজের একটা জীবনের সিনারির একটা কথা তুললো, বললো যে জানো, আমি বিভিন্ন দেশ ঘুরেছি, কিন্তু যখন আমি চাইনায় যাই, তাদের ব্যবসার করার যে যে পদ্ধতি, সেটা একটু ইউনিক। আমি বললাম কিরকম? বলছে যখন আমি চাইনা যাই, তখন প্রথমে সেই ব্যবসায়ী কিন্তু ফার্স্ট দিনের ডিল সিল করে দেয় না। প্রথম দিনেই কিন্তু, ঠিক আছে চলো, এটাই হলো কন্ট্রাক্ট, আমাদের কন্ট্রাক্ট ফর্মে সই করে সব চলো কাজ শুরু করি, এইসব এটা কিন্তু চাইনিজরা নাকি করে না। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, বাট এটা আমার শোনা কথা। এবং আমি তখন জিজ্ঞেস করলাম যে তাহলে কি করে? তখন বলছে যে অ্যাকচুয়ালি প্রথম দিন তোমাকে নিমন্ত্রণ করবে ওর নিজের বাড়িতে। প্রথম দিন নিমন্ত্রণ করবে কোনো একটা ক্যাফেটেরিয়ায়, তুমি যাবে, খাবে, ওই বিল পে করার জন্য উৎখুত করবে, হেনা তেনা। তুমি না করবে বা কি, তুমি হয়তো বিল পে করবে, কিছু একটা করবে, বা তারপরে হঠাৎ করে তোমাকে কিন্তু নেক্সট স্টেপ হলো তোমাকে ডাকবে বাড়িতে, বাড়িতে প্রচুর রান্না বান্না করে খাওয়াবে। এবং তারপরে অনেক ক্ষেত্রে হয় এর পরের যে ফেজটা, সেটাই হলো ইদার সেই ডিলটা হবে অথবা ডিলটা হবে না, ডিপেন্ড করছে সেই দুটো ইন্টারাকশনের রেজাল্টের উপরে। তো কিরকম না বলছে যে যদি প্রথমেই হচ্ছে চাইনিজ বিজনেসম্যানরা তোমাকে এই নেমন্তন্ন করে দেখে নেবে যে তুমি লোক কেমন, এবং তার উপরে বেস্ট করে, মানে এই ইমোশনাল জাজমেন্টের উপর বেস করে সেই ডিলটা বেসিক্যালি সিল করবে। এবার আমি জানি না এটা কতটা সত্য, বাট লেটস সে দিস ইজ দ্য ট্রু স্টোরি। ইফ ইফ ইট ইজ দ্য ট্রু স্টোরি, তাহলে আমি বলবো তার একটা অ্যানালজি কিন্তু আমাদের কোলাবোরেশনও আছে। অনেক ক্ষেত্রে আমি সায়েন্টিফিক রিসার্চারদের দেখেছি আমার কাজের মধ্যে দিয়ে, যে কেউ কেউ কিন্তু তাদের কাজের মাধ্যমে, অলদো দে আর ন্যাচারাল সায়েন্টিস্ট, অনেকেই বলে, এখানে অবশ্য আরো কিছু ফিলোসফিক্যাল কনটেক্সট চলে আসছে, এবং আমি অ্যাকচুয়ালি টাইমারটা বন্ধই করি, কারণ এই কথাটা আমাকে শেষ করতে হবে। বিকজ দিস ইজ ভেরি ভাইটাল, দিস ইজ ওয়ান অফ দ্য ভাইটাল থিংস দ্যাট আই থিঙ্ক আই লার্নড ডিউরিং মাই পিএইচডি জার্নি এবং পিএইচডির কাজের সূত্রে, যে যখন কেউ রিসার্চ করে, ন্যাচারাল সায়েন্টিস্টরা সাধারণত সমাজে অনেক সময় ধরেই নেয় যে তারা নাস্তিক। এই তুই সায়েন্স করিস মানে তুই ভগবান বিশ্বাস করিস না, বা তুই সায়েন্স করিস তুই তো কমিউনিস্ট লোক, তুই তো লেফট লোক, তুই এই লোক, তুই ওই লোক। সাধারণত সবাই কিন্তু সায়েন্টিস্টদেরকে পুশ করে, এটা একটা লিবারেল অ্যাটিটিউড এর মানুষ হিসেবে। But somehow I also had this same superstitious mind, or you can say a dogmatic thought,
এই যে একটা বেশ গোঁড়া একটা বেশ আমার মতবাদ ছিল নিজের মনের মধ্যে, which is actually completely false, which I understood during my PhD, যেটা এরকম নয়। কেন নয় তার একটা বিশাল বড় কারণ হলো যে যেটা যেটা অ্যাকচুয়ালি, যদি কেউ কার্ল পপারের লজিক অফ সায়েন্টিফিক ডিসকভারি অথবা একটা খুব বিখ্যাত এসে আছে কনজেকচারস অ্যান্ড রেফিউটেশনস বলে, যদি কেউ পড়ে তাহলে সেখানে দেখতে পাবে যে আর সেখানে উল্লেখ করেছে কার্ল পপার অনেকবার যে আমরা যখন কোনো নলেজ সিক করি, এই নলেজ সিকিং এ বেসিক্যালি ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড টু ন্যাচারাল সায়েন্সেস, সেখানে আমরা সর্বদাই আমাদের কালচারও আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে মাথায়। যে কোনো থিওরি যখন এস্টাবলিশড হয়, সেই থিওরির পেছনে অনেকে ভাবে যে যে হয়তো খুব মেথডিক্যাল একটা জিনিস তৈরি হলো, বাট স্টিল আর বাউন্ড টু সাম অফ দ্য থট প্রসেস দ্যাট গোজ অন বিয়ন্ড অর ইন আওয়ার সোশ্যাল লাইফস, যেটা আমাদেরকে খুব ইম্প্যাক্ট করে। তার প্রতিক্রিয়া কিন্তু আমি আমি আমার অনেক কলিগের মধ্যে দেখেছি। আমার অনেক কলিগই কিন্তু হচ্ছে যারা নিজেদেরকে সায়েন্টিস্ট বলে, এবং তারা নিঃসন্দেহে তারা তারা যথেষ্ট ভালো সায়েন্টিস্ট, কিন্তু মুশকিলটা হলো যে তারা কিন্তু ওই ডগমা থেকে বেরোতে পারেনি। হয়তো আমি বেরোতে পারিনি, এটাতে নিঃসন্দেহে আমারও অনেক ডগমা এখনো আমার মধ্যে আছে, বাট কিছু কিছু ডগমা ইট ইট অ্যাফেক্টস দ্য আদার্স। তো সেক্ষেত্রে আমার কোলাবোরেশনের ক্ষেত্রে আমি দেখেছি এটা এটা হয়েছে যে যে অনেক সময় কোলাবোরেশন যখন একটা হচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে যেন এই আহ, দুটো স্তর হয়। একটা তো স্তর সেটাতে হচ্ছে যে ন্যাশনালিজমের কনটেক্সট আছে, আর সেকেন্ড স্তর যেটা আমি দেখেছি সেটা হলো যে ফোর্সিবল কর্পোরেটাইজেশন। কিরকম না, দেখা গেল কোন একটা কনফারেন্সে গেছে, এটা এটা খুব 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 ওয়েল নোন একটা এক্সপিরিয়েন্স, আমার মনে হয় অনেক পিএইচডিরা এটা রেজনেটও করবে। কোনো একটা কনফারেন্সে গেছি এবং সেখানে একজনকে দেখলাম এবং আমার সুপারভাইজার তাকে পরিচয় করায়, দেখো এই লোকের এর নাম এই অমুক তমুক হাবি যাবি এই কাজ করেছে। He or she introduces his or her student to the other person, and তারপরে আলোচনা হয় কিছু, হঠাৎ করে তখন স্বাভাবিক কথাবার্তা হবে। আর সায়েন্টিস্টরা হচ্ছে নিজেদের কাজ কাউকে যদি বলতে পারে তার থেকে বেশি খুশি কোনোদিন হতে পারে না, গড় গড় করে বলে যাবে সারাদিন। তো দেখা গেল সবকিছু বলার পরে হঠাৎ করে একটা সুপ্ত একটা ইচ্ছা জাগবে, এই তাই তো বেশ ভালো লাগছে যদি ক্লিক করে যায়, ভালো হয়তো কথাবার্তা বলতে বলতে খুব ভালো লাগছে, এক মানসিকতার মনে হলো, হ্যাঁ হয়তো একই থিওরির উপর কাজ হলে তো আরোই ভালো, হ্যাঁ কেল্লা ফতে। তো তারপর দেখা যাবে যে একটা সুপ্ত ইচ্ছা রাখবে যে একটা কোলাবোরেশন করতে হবে, এই যে একটা কোলাবোরেশন করতে হবে, আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ফেটাল থিং। This thought is very fatalistic. It can create things, or it can really completely divert you from your thoughts. তো আমার ক্ষেত্রে আমি দেখেছি এবং আমার চোখে দেখা অনেক ক্ষেত্রে অনেক কনফারেন্সে জোর জবরদস্তি একটা কোলাবোরেশনের চেষ্টা, যেটা আমার মনে হয় এটা খুব একটা হেলদি নয়, যেটা আমার সঙ্গেও হয়েছে। আমার সঙ্গে একটা জোর জবরদস্তি একটা কোলাবোরেশন হয়েছে, এবং এবং এমন নয় যে তার আউটকামটা বাজে হলো লাস্ট পর্যন্ত গিয়ে, বাট সামহাউ আই ওয়াজ নট হ্যাপি মাইসেলফ। আমার প্রথম পাবলিকেশন, আমি কিন্তু খুব একটা খুশি নয় সেই কাজটা করে। মানে খুশি খুশি হয়তো অবশ্যই একটা তৃপ্তি আছে, একটা শান্তি আছে যে হ্যাঁ চলো কাজটা হলো, আমার একটা পেপার হলো, হ্যাঁ এটা একটা শান্তি হবে, একটা একটা সারপ্লাস এনজয়মেন্ট টাইপের, কিন্তু ফুলফিলমেন্ট নয়। এনজয়মেন্ট ঠিকই কিন্তু ফুলফিলমেন্ট নয়। তো দিস ওয়াজ অ্যাকচুয়ালি হোয়াট আই থিঙ্ক ইজ ভেরি ফেটাল। কি কোলাবোরেশন তখনই করে যখন এটা ন্যাচারালি you are stuck to someone, or at least I would try to do this in future, যে when I'm stuck with something যেটা আমি সলভ করতে পারবো না, যেটা আমার পক্ষে কোনোদিন সলভ করার কোনো কথাই নেই,
সেই ক্ষেত্রেই একান্তই যে ওই বেসিস, যে ওই জিনিসটার এক্সপার্ট, যে ওই ওই ছোট্ট জিনিসটুকু আমাকে সলভ করে দিতে পারবে, তখনই সেই কোলাবোরেশনের মধ্যে একটা ন্যাচারালিস্টিক ফিলিং থাকবে। আদারওয়াইজ কিন্তু everything would look artificial, even it would seem also artificial, as if like তখন ওটার মধ্যে ন্যাচারালিটি থাকলো না, স্পেশালি থিওরিটিক্যালের মধ্যে। হ্যাঁ, কারণ এবং আমি দেখেছি যে হ্যাঁ হয়তো আমাদের ক্ষেত্রে ওরকমই একটা জিনিস হয়েছে যেখানে আমরা করতে পারবো না, ওটা আমাদের পক্ষে সম্ভব নয় করা, যার জন্যই কোলাবোরেশনটা ডাকা। বাট স্টিল সেই কোলাবোরেটারও কেউ সেই জায়গাটা কিন্তু থাকতে হবে, ওই চাইনিজ ব্যবসায়ীর মতো আগে থেকে দেখে নিতে হবে যে তার হচ্ছে যে কতটা তার ইচ্ছা সেই কাজটার মধ্যে করা, সেটা আমি ফেস করেছি। আমি খুবই খুবই সেটা ফেস করেছি, এবং আমি অনেক ক্ষেত্রে সেই ভুলটাও করেছি অনেকবার। তো আশা করছি ভবিষ্যতে আমি আর করব না সেটা। হুম। তো এই হলো মোটামুটি টুকটাক গল্প কোলাবোরেশনের। তারপরে তো কোলাবোরেশন হলো, সে পেপারও ছাপলো। সেই পেপার ছাপার পরেই মোটামুটি আমরা একটা কিন্তু একটা শান্তি এলো। কারণ মাঝে মাঝে অ্যাকচুয়ালি আমার মনে হয় সব পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রেই হয় ডিপ্রেশন, যে এরপরে কি হবে, এরপরে কি হবে, এবং তার আমি কারণ খোঁজার চেষ্টা করবো, এটা করিনি, কিন্তু কিভাবে হয়েছে সেটা আমি কিন্তু ট্র্যাক করতে পারি এখন। কারণ মানুষের সবকিছু কিন্তু আস্তে আস্তে দেখেছি রেট্রোস্পেক্টিভই হয়, যখন চোর পালালে বুদ্ধি পারে। তো তো ওই আর কি। এবং এখন ভাবলে তখন মনে হয় যে না, এটা এটা অ্যাকচুয়ালি না করলেই, বা এইভাবে এটা না করলেই হতো। বাট ওটা ওইভাবে হয়তো এগোনের ছিল, এখন এখন তো কিছু করার নেই, ওই টাইমটা ওইভাবে এগিয়েছে। But at the end of the day, I think it was good. It turned out good actually. আমি অনেক নতুন কিছু শিখেছি। আমার যে সুপারভাইজার, সে আগেও বলেছি হয়তো, যে খুবই অ্যানার্কিক টাইপের, মানে খুব খুব আই থিঙ্ক খুবই প্রচুর ইন্ডিপেন্ডেন্স দিয়েছে আমাকে অ্যাকচুয়ালি, আমার কাজের কাজ কাজ হোক, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, যে কোনো কিছু শেখার জন্য হোক, সব কিছুতেই প্রচুর স্বাধীনতা দিয়েছে। এবং লাস্ট সপ্তাহে এটা নিয়ে কথা উঠলো, আমি আই থিঙ্ক এই কথাটা বলেই হয়তো শেষ করব আজকের আজকের রেকর্ডিং। সেটা হলো যে হি ওয়াজ কন্টেম্পলেটিং অ্যাবাউট হিজ স্টাইল অফ সুপারভিশন। তা আমি তখন ওনাকে উদাহরণ দিচ্ছিলাম বিভিন্ন ধরনের, যে আমার আমার দেখা অনেক প্রফেসর যারা আছে প্রচন্ড রিজিড, প্রচন্ড কনজারভেটিভ সুপারভিশনের তরফ থেকে, না তোমাকে এটাই করতে হবে, তোমাকে ওটাই করতে হবে, তুমি এইভাবেই চলতে হবে, এইভাবেই লিখতে হবে। আই থিঙ্ক sometimes people say that in research it is required somehow. Otherwise people would completely divert and distract. হ্যাঁ? এবং আই থিঙ্ক মানুষের সবচেয়ে বড় যেটা ভয়, সেটা হলো যে কন্ট্রোল যে তখন থাকে না কোনো কিছুর ওপরে, অথবা কোনো কিছু আনসার্টেন, আনসার্টেন বেসিক্যালি, তাই কন্ট্রোলের বাইরে চলে যাওয়াটাই আনসার্টেনটি কিছুটা হলেও। তো তখন আমার সুপারভাইজার হঠাৎ করে বলছে যে কে জানে, হয়তো কড়াকড়ি করলে, একটু কড়াকড়ি করলে ভালো অ্যাকচুয়ালি। এবং আমিও তখন হ্যাঁ হ্যাঁ মেলালাম। ইন্ডিয়ান স্টুডেন্ট তো, অভ্যাস যায় না, অভ্যাস যায় না মোলে। তো তখন মনে হলো যে তাই তো, ঠিকই বলছে, কিছুটা লাগাম থাকা উচিত, তাহলে হয়তো আমাকে এত, কারণ কিছু কিছু সময় এরকম এসেছে যে আমি পুরোপুরি লস্ট, আই ওয়াজ কমপ্লিটলি লস্ট। যেন আমাকে কোনো একটা বিশাল বড় একটা মাঠে মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারপর বলছে যাও তুমি রাস্তা খুঁজো। সেখানে প্রচুর ইনফিনিটি line segments can be drawn from that center. তো আমার কাছে ইনফিনিটি ডিস্টেন্স আছে, ইনফিনিটি দিক আমি যেতে পারি। তো পরে যখন আমি বাড়ি যখন ফিরছিলাম, তখন আমি ভাবছিলাম যে এই কথাটা যেটা আমি স্বীকার করলাম, সেটা কি ঠিক স্বীকার করলাম না ভুল। তো তখন মনে হলো যে না, আই থিঙ্ক ফ্লোরিয়ান যেভাবে সুপারভাইজ করি সেটাই ঠিক ছিল, পুরোপুরি ছেড়ে দেওয়া, স্পেশালি ইন দিস ডোমেন, লাইক ইন রিসার্চ। না হলে নিজস্বতা তৈরি হবে না। আজকে কিন্তু আমার মনে হয়
যে খুব কষ্ট গেছে, 4 বছর খুবই কষ্ট গেছে। এই যে একটা বেসিক্যালি বলে না যে বাঁধন ছাড়া গরু, ঠিক আছে, চারিদিকে ছুটেছি, দিশাহারা টাইপের। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার কিন্তু আমার মনের মধ্যে খিদেটা ছিল যে কোথাও একটা আমাকে, কোনো একটা দিকে আমাকে নিজেকে একটা কেন্দ্রীভূত করতে হয়, কোনো একটা দিকে আমাকে এগোতে হয় পার্টিকুলার, যেন এটা আমার ভালো লাগা বা আমি যেটা করতে পারবো, সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে, ভালো লাগা ছিল আমি কিছু করতে পারবো। হ্যাঁ, যেটাতে আমার মোটামুটি একটা একটা জ্ঞান আছে, সেটা সীমিত হতে পারে, বাট তো আমি সেটা কিন্তু পুরোপুরি খুঁজে পেয়েছি এটা বলা খুব মুশকিল, বাট হয়তো কিছুটা হলেও আমি কিন্তু একটা আবছা একটা জিনিস আমি এখন দেখতে পাচ্ছি যে আমার কি ভালো লাগে এবং কিরকম কিরকম আমি হচ্ছে কিরকম দিকে আমি এগোতে চাই, কেমন কেমন সায়েন্টিস্ট হতে চাই, সেটা আমি কিন্তু আস্তে আস্তে আমি রিভিল করছি নিজের মধ্যেই। তো আই থিঙ্ক দিস ইজ পসিবল অনলি বিকজ ফ্লোরিয়ান had a very or provided a very independent supervision, যেখানে কোনো লাগাম ছিল না, এবং শুধু তাই নয়, কোনো কন্ট্রোল ছিল না, কোনো দিশা ছিল না। হ্যাঁ, বাট হ্যাঁ, অফকোর্স আই গট হেল্পস ইন একাডেমিক্যালি, যেখানে যেখানে আটকেছে, সেখানে যেখানে যেখানে করেছি, কিছু কিছু ক্ষেত্রে বলতে পেরেছি, কিছু বলতে পারিনি, কিন্তু স্বীকার করেছি যেটা আমি জানি না, এটা আমি জানি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। এবং আমি হয়তো এই জন্যেই আমার মনে হয় যে যে অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার বিভিন্ন কলে, আমি নিজেকে তুলনা করছি না কারোর সঙ্গে, সবাই সবাই সবারই মতো ওইভাবে হয়েই গ্রো করেছে, বাট আমি যতটা ভ্যারিড পড়ি, অনেকেই আমার আমার কলিগের সার্কেলের মধ্যে অনেকেই অতটা ভ্যারিড জিনিস পড়ে না, এবং পরবর্তীকালে তখন অনেকজনে বলে যে তুই তো জ্যাক অফ অল ট্রেডস, হয়তো ভাববে জ্যাক অফ অল ট্রেডস, বা আমি হয়তো ভাবি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, বাট আই থিঙ্ক ইটস নট অ্যাবাউট বিং দ্য জ্যাক অফ অল ট্রেডস। আই থিঙ্ক সব দিকে পড়াটা খুবই জরুরি, আদারওয়াইজ কিন্তু ওই যে পার্সপেক্টিভ গ্রো করা কিন্তু খুব মুশকিল, আমার আমার মনে হয়। কারণ দেন ইউ আর ফেড উইথ দিস ডক্টরিন, যদি একদিকে এগোই, আমার তো এটা মনে হয়, তাহলে ইনডক্ট্রিনেশন ছাড়া তাহলে কি হলো আর, তাই না? তো তো ওই আর কি। তো আই থিঙ্ক হি ডিড এ রিয়েলি গুড জব ইন সুপারভাইজিং, অ্যান্ড আই থিঙ্ক আমিও অনেক অনেক লেসন বা অনেক কিছু টিপস, অনেক কিছু পয়েন্টস যেগুলো আমি কিন্তু যদি ভবিষ্যতে আমি প্রফেসর হই, আমি কিন্তু ওই কিছু কিছু টিপ কিন্তু মেনে চলবো। আবার কিছু কিছু জিনিস যেগুলো শিখেছি সেগুলো রিয়েলাইজও করেছি যেগুলো করা উচিত নয় অ্যাজ এ সুপারভাইজার। এবং আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট আই ডিড নট লার্ন ফ্রম হিম। হোয়াট আই লার্ন ফ্রম হিম তো ইন্ডক্ট্রিনেশন হয়েই গেল। কিন্তু যেটা যেটা শিখলাম না ওনার কাছ থেকে, বা যেটা আমি বাদ দিলাম আমার আমার যে রুল অফ প্রিন্সিপালস এর মধ্যে দিয়ে, দ্যাট উড মেক মি মি অ্যাকচুয়ালি, এটাই আমাকে আমি বানাবে। তো এটা, এই প্রশ্নটা নিয়ে আমি অনেক ভুগেছি। হ্যাঁ, মাঝে এই পিএইচডি, এটা পিএইচডির মাঝখানেরই চিন্তা অ্যাকচুয়ালি, যেটা নিয়ে আমি মনে হয় পরের ভিডিওতে একটা বিশাল বড় ভিডিও বলা যেতে পারে, অনেক বড় গল্প সেটা। তো যাই হোক, আমি যেহেতু শিক্ষকের কথা উঠলো, তো সেই শিক্ষকের কথা যখন উঠলোই, তখন আমি একটা সুন্দর একটা বইয়ের কথাগুলো শেষ করব। আমি আগেরটাতে অলরেডি শেষ করবো বললাম, আবার এটাতে সিরিয়াসলি শেষ করব, এই জন্য নিজেকে টাইম দিই। যাই হোক, তো একটা খুব সুন্দর বই আমি আমার পিএইচডির টাইমেই পড়া, এবং এটা একটা খুবই জ্ঞানী মানী একজন বাংলাদেশি সোশিওলজিস্টের, অ্যাকচুয়ালি রেকমেন্ডেড নয়, কিন্তু তার একটা লেকচারের পরে আমি কিন্তু আরো বেশি করে পড়ার চেষ্টা করেছি। তো লেকচারের মধ্যে একটা উদাহরণ আছে যেখানে রিডার এবং লেকচারার এবং প্রফেসরের গল্প। আহ, যে একজন রিডার কাকে বলে, একজন 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 রিডার কে? তো রিডার হলো সেই, যে হচ্ছে যে বেসিক্যালি কোন একটা পার্টিকুলার টেক্সট সেটা পড়ে সেটাকে হচ্ছে বেসিক্যালি
শিক্ষকতা করে। বেসিক্যালি ওই টেক্সটটাই হলো বেসিক্যালি সেই লেকচার নোট। হ্যাঁ, একজন লেকচারার যে, সে কিন্তু শুধু শুধু টেক্সটটাকেই পড়বে না, তার একটা ইন্টারপ্রিটেশন দেয়, হ্যাঁ, অ্যাকর্ডিং টু হিম অর হার। যে প্রফেসর, তার কিন্তু এবং এই যে লেকচার, সে কিন্তু সর্বত্র কিন্তু যখন পড়াচ্ছে ইন্টারপ্রেট করছে ঠিকই, বাট হি অর শি ইজ অলওয়েজ সাইটিং দিস পার্টিকুলার পিস অফ টেক্সট। কিন্তু একজন প্রফেসর, সে কিন্তু হচ্ছে কোনো টেক্সটকে রেফার করতে তার হয় না, কারণ তার নলেজের সীমা এতটাই ছাড়িয়ে গেছে যে সে তখন করে কি না, সে হচ্ছে প্রফেসি দেয় তার। এবং এই প্রফেট শব্দটাও কিন্তু লিঙ্কড প্রফেসর থেকে, বা প্রফেসি অলসো ইজ লিঙ্কড, যে প্রফেস করে সে। তো অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রফেটের দুটো মানে আছে। একটা তো হলো বিবলিক্যাল মানে, যেটা যেটা ধর্মীয় মানে, যে যে ইহুদি ধর্মে হলো মোসেস একজন প্রফেট। তারপরে খ্রিস্টান ধর্মে জিসাস খ্রাইস্ট একজন প্রফেট, মুসলিম ধর্মে মুহাম্মদ একজন প্রফেট। তো তারা হলো প্রফেট, তারা মহামানব, তারা বিশাল জ্ঞানী একজন লোক, যারা হচ্ছে বিভিন্ন রকম জ্ঞান দিয়েছে, বিভিন্ন রকম দর্শন দিয়েছে পৃথিবীকে, এবং তারপর তাদের বই লেখা হয়েছে। এটা হলো একটা প্রফেট, দিস ইজ ইন দ্য রিলিজিয়াস কনটেক্সট। আরেকজন হচ্ছে যে ব্যক্তি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, সে এসে বলে দেবে যে ভবিষ্যতে এটাই হবে, ভবিষ্যৎ বাণী করতে পারে, বেসিক্যালি বাণী দেয়, হ্যাঁ, যাকে বলে বাণী। তো সে হলো প্রফেট। তো আমি বহুদিন আগে একজন একজন হচ্ছে লেখক, বা কবি বেসিক্যালি, কাহলিল কাহলিল গিবরান, ইংলিশ অ্যাংলিসাইজড ওয়েতে বলা যেতেই পারে, বাট আমেরিকা বা অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজে তার নাম হলো খালিল জিবরান। তো খুব সুন্দর একটা বই লেখে, যেটার নাম হলো দ্য প্রফেট। খুব সুন্দর বই। এই বইটা বেসিক্যালি একটা কালেকশন অফ কাব্যিক প্রবন্ধ, পোয়েটিক এসেস। হ্যাঁ, তো তার মধ্যে একটা চ্যাপ্টারের আমি একটা অংশ আমার থিসিসে কোট করেছি, যেটা হচ্ছে বেসিক্যালি তার এর কন্টেক্সট বুঝতে গেলে, একজন প্রফেট আছে একটা গ্রামে, তো সেখানে প্রফেট চলে যাচ্ছে, হ্যাঁ, স্বর্গলোক হোক বা যাই বলবে, একটু বিশাল এনলাইটেন্ড একটা অন্য জায়গায় ট্রিপ করবে, যেটা হলো বেসিক্যালি ভগবানের দরজা বা কিছু, সেটা খুব একটা ক্ল্যারিফিকেশন নেই এই এই এটার মধ্যে, শুধু বলে যে ওপারে যাবে, জাহাজে করে। তো যাওয়ার আগে গ্রামবাসীরা এসে আবদার করছে, না, আপনাকে যেতে দেবো না ততক্ষণ না আপনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন। তো সেখানে একজন শিক্ষক, তো বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রশ্ন রাখে, যে আমাকে রাগের ব্যাপারে বলুন, আমাকে জ্ঞানের ব্যাপারে বলুন, আমাকে মায়ের ব্যাপারে বলুন, ছেলের ব্যাপারে বলুন। তো এরকম করে হি প্রফেসেস ডিফারেন্ট থিংস, গিভস প্রফেসি ফর ডিফারেন্ট ইমোশনস, ডিফারেন্ট ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড অবজেক্টস অ্যান্ড স্টাফ। তো তার মধ্যে একটা চ্যাপ্টার হলো অন টিচার, যে একজন শিক্ষক কে। I I really love this line. This is an amazing line written by Khalil Gibran. বলছে 67, sorry, 67, হ্যাঁ, বলছে then said a teacher, যে তারপর একজন শিক্ষক জিজ্ঞেস করলো বা বলল, স্পিক টু আস অফ টিচিং, আমাদেরকে শিক্ষকতা সম্বন্ধে বলুন। অ্যান্ড হি সেড, তো তারপরে প্রফেট উত্তর দিচ্ছে, ইফ হি ইজ ইনডিড ওয়াইজ। এটা আমি একটা থার্ড প্যারাতে গিয়ে চলে যাচ্ছি, মাঝখানে অনেক অনেক খুব সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু আমি যেটা যেটা কোট করি সেটুকুই বলছি। ইফ হি ইজ ইনডিড ওয়াইজ, যদি সে সত্যিকারের জ্ঞানী হয়, হি ডাজ নট বিড ইউ এন্টার দ্য হাউস অফ হিজ উইজডম। তো বিড শব্দের অর্থ হলো অ্যাকচুয়ালি, দেখে নি একটু বাংলার অর্থটা। বিড শব্দের অর্থ হলো আদেশ করা। তো সে বলছে যে যে যদি সে সত্যিকারের জ্ঞানী হয়, তাহলে সে তোমাকে কিন্তু জ্ঞানের ভান্ডারের যে ঘর, সেখানে যেতে আদেশ করবে না। সে তোমাকে, বাট রাদার লিডস ইউ টু দ্য থ্রেশহোল্ড অফ ইউর ওন মাইন্ড। সে কিন্তু
সেটা করবে না ঠিকই, কিন্তু যেটা করবে সেটা হলো তোমাকে তোমার যে জ্ঞানের যে দ্বীপ আছে তোমার ব্রেনে, বা তোমার যে যে জ্ঞান সম্পন্নতা বা যে জ্ঞানের যে পরিধি, তার কাছে পর্যন্ত নিয়ে চলে যাবে। লিডস ইউ টু দ্য থ্রেশহোল্ড অফ ইউর ওন মাইন্ড। তোমার নিজের যে বুদ্ধিমত্তা, তার যে সীমা, সেই সীমা পর্যন্ত তোমাকে হাঁটিয়ে নিয়ে যাবে। এবং আই থিঙ্ক ইনডিড এ টিচার শুড বি লাইক দিস। এবং যার জন্য অনেক বড় বড় শিক্ষকরাই বলে, আমি ভুলে গেছি কোথায় শুনেছি এটা, কিন্তু আমার মাথায় এটা আছে, হ্যাঁ, এটা মেন্টাল এফেক্ট হতে পারে, কে বলেছি জানি না, বাট এইটুকু তো মোটামুটি আমার 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 মাথায় আছে যে একজন প্রকৃত শিক্ষক, সে যখন ক্লাস শুরু করে, তখন সেই ক্লাসরুমের মধ্যে সবচেয়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটি হলো সেই শিক্ষকটি। যখন সে ক্লাস শেষ করে, তখন সবচেয়ে নিম্নতম জ্ঞান সম্পন্ন ব্যক্তি ওই গোটা লেকচার রুমের মধ্যে হলো সেই শিক্ষকটি, সেই হলো প্রকৃত শিক্ষক। তো আই আই বিলিভ ইন দিস। এবং এবং আমার মনে হয় যে তার খুব অভাবও হয়েছে আমাদের সমাজে, যার জন্য আজকে সমাজের অলসো খুব বাজে হাল। বিভিন্ন দিক থেকেই আমাদের হতাশা ব্যঞ্জক সব খবর, এবং তারই প্রতিফলন এটা, যে আমরা শিক্ষকতা করতে ভুলে গেছি। আমরা যা শিখছি সেটা ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আর নেই হয়তো, এবং সেটা অর্জন করতে হবে। এরকম ক্যানট বি এনি এক্সকিউজ। সেটা অর্জন করতে হবে, অর্জন করবেও, অপটিমিস্টিক। যাই হোক, আজকে 6 মিনিট এক্সট্রা বেশি বলে ফেললাম। তো পরবর্তীকালে ভিডিওতে আমি চেষ্টা করবো নিজেকে আটকানোর, কিন্তু আজকে এটা বলতেই হতো, আমাকে শেষ করতেই হতো এই টপিকটা, যেটা তুলেছিলাম, বিকজ ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। Both supervision and collaboration is a very big part of research, and it has to be carried out very carefully, I think. ঠিক আছে।